আলাইকুম। শেফাস কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ধুন্দল আর রুই মাছের রেসিপি। আর এই তরকারিটা এতটাই মজার হয়, আর আমি চেষ্টা করেছি মা চাচিরা যেভাবে রান্না করে সেই রেসিপিটাই শেয়ার করার জন্য। এজন্য আমি আমার গাছ থেকে ধুন্দল পেড়ে নিচ্ছি, আর টাটকা ধুন্দলের তরকারির স্বাদই অন্যরকম। তো এখন আমি ধুন্দল কেটে নিয়েছি, 2টা ধুন্দল নিয়েছিলাম, একটু কম মনে হয়েছে বলে একটা আলু দিয়ে দিয়েছি। আর এখানে রুই মাছ নিয়েছি। আমি আসলে আজকে বেশি মাছ রান্না করব না, আমার বাসায় মাছ কেউ খেতে চায় না। ওই জন্য এই মাছগুলো যেহেতু অনেক বড় বড় ছিল, আমি একটু কেটে কেটে ছোট করে এগুলোকে ভেজে নিয়েছি। রান্নাতে চলে এসেছি। প্রথমেই আমি যেটা করেছি, ফোড়নটা ভেজে উঠিয়ে রেখেছি, মানে পেঁয়াজ আর জিরা দিয়ে ভেজে উঠিয়ে রেখে সেই একই কড়াইয়ের মধ্যে আমি এখন তরকারিটা রান্না করব। এখন আমি খুবই সামান্য পরিমাণে মশলা দিয়ে দিচ্ছি। আর ফোড়ন দিয়ে তরকারি রান্না করলে এমনি মশলাটা কম দিলেই হয়। এখানে দিয়েছি হাফ চা চামচ পেঁয়াজ বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ জিরা বাটা, আর দিয়েছি কয়েকটি কাঁচামরিচ। আর আজকে আমি যেভাবে রান্না করছি, আমার প্রবাসী ভাই বোনেরা, ব্যাচেলার ভাই বোনেরা তো এভাবে রান্না করবেন। মায়ের রেসিপি একদম মানে সেই স্বাদ। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। এখানে একটা টিপস দিয়ে দেই, এই লবণ দেওয়ার পরে ননস্টিকের প্যানে কখনোই নাড়ানাড়ি করবেন না, একটু পানি দিয়ে নাড়ানাড়ি করবেন। আর যখন আপনারা ভাজি করবেন তখন তরকারির উপরেই আপনি লবণটা দিবেন, যাতে সেটা গলে যায়। লবণের যে ধারটা থাকে এটাতে কিন্তু ননস্টিকের ক্ষতি হয়, ননস্টিক উঠে যায়। তো আমি পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, তেল উঠে এসেছে। এই পর্যায়ে আমি ধুন্দলটা দিয়ে দিলাম। আর আমি যেভাবে রান্না করছি, গ্রামের রান্না যারা মিস করেন তারা এভাবে করবেন, একেবারে সেই একই রকম স্বাদ পাবেন। তো আমি কিন্তু এই তরকারির মধ্যে এখন কোনো পানি দিব না, এভাবে রেখে দিব। দেখতে পাচ্ছেন অনেকটা পানি বের হয়েছে। তো এই পানিতেই কিন্তু ধুন্দলটা প্রায় সিদ্ধ হয়ে যাবে। তো এটাকে আমি ধুন্দল বলছি, আসলে কোথায় কোন বিভাগে এটাকে কি বলে আমি জানি না। তো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি মানে পানিটাও প্রায় শুকিয়ে গেছে, তেল বের হয়ে গেছে। এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি ঝোলের জন্য পানি। আর আপনারা যে যেমন ঝোল খেতে চান সেই অনুযায়ী পানিটা দিবেন। তবে ধুন্দলের তরকারিতে কিন্তু একটু ঝোলের পরিমাণটা কম রাখবেন, এটা কিন্তু একেবারেই পানি তরকারি। তো যদি ঝোলের পরিমাণটা কম রাখেন তাহলে কিন্তু এই তরকারিটা বেশি টেস্টি হবে। আর আসলে গাছের থেকে সবজি পেড়ে রান্না করা এর একটা অনুভূতি আলাদা। তো কিছুক্ষণ পরে আমি ঢেকে দিয়েছিলাম, বলক উঠে গিয়েছে আর ঝোলটা কিছুটা কমেও গিয়েছে। সেই পর্যায়ে আমি এখন এর সাথে মাছগুলো অ্যাড করে দিচ্ছি। আর আমি আজকে এখানে মাছ নিয়েছি 6 পিস বা 7 পিস। আমি আসলে অতগুলা মাছ দেইনি, যেহেতু মাছ আমাকেই খেতে হবে ওই জন্য, আর বাচ্চারা তো মাছ খেতে চায় না। তো আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এরপরে কিন্তু আমি আর ঢেকে দিব না, যেহেতু এটা পানি তরকারি, ঢেকে দিলে আরও কিছুটা পানি বের হতে পারে, ওই জন্য চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি এখন। আর এটাকে কিছুক্ষণ আর একটু ধোয়া ওঠা জাল উঠলে তাহলেই তরকারিটা হয়ে যাবে। আর অবশ্যই যারা ফোড়ন ব্যবহার করবেন তারা ফোড়ন দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ জাল করবেন না, তাহলে ফোড়নের যে স্মেল সেটা চলে যায়। আর যারা ভাজা জিরার গুঁড়া দিতে চান, ফোড়নের পরিবর্তে ভাজা জিরার গুঁড়া দিতে পারবেন। তো এই পর্যায়ে তরকারিটা হয়ে গিয়েছে। এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি ফোড়ন বাটা। আর অনেকে ফোড়ন বাটাটা চিনেন না, সেটা আমি একটু বলে দিচ্ছি। এখন পেঁয়াজ আর জিরা তেলে ভাজি করে বাটলেই সেটাকে মানে ফোড়ন বলে আর কি। তো অনেক জায়গায় এটার অনেক নাম থাকতে পারে, আমি জানি না সঠিক। তো এই পর্যায়ে কিন্তু আমি ফোড়ন বাটাটা দিয়ে দিয়েছি, আর আমার তরকারিটা কিন্তু একেবারেই হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটা আরও কিছুটা বাড়িয়ে আমি চুলাটা অফ করে দিব। আরেকটা কথা বলি, যারা ভাজা জিরার গুঁড়াটা দিতে চান এই পর্যায়ে তারা ভাজা জিরার গুঁড়াটা দিয়ে এরকম একবার ধোয়া ওঠা জাল উঠলেই বন্ধ করে দিবেন। তো আমার রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শেফা বিদায় নিচ্ছি।
আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।